ঘটনাটির শিরোনাম আমরা দিয়েছি আমি স্কন্ধ কাটা। তো শুরু করি। ঘটনার সময়কাল 2001 সালের গ্রীষ্মের সময়। সেদিন সাজিদ ভাই অ্যাক্সিডেন্টে মৃত্যুর কারণে এলাকার এক বড় ভাইয়ের দাফন ও জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরছেন। এমন সময় তার ফোনে অচেনা নম্বর থেকে একটি কল আসে। সাজিদ ভাই কলটা এড়িয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, কিন্তু বারবার কল আসার কারণে এক প্রকার বিরক্ত হয়েই কলটা তিনি রিসিভ করেন। ফোনের ওপাশ থেকে একটা ছেলের ভয়েস, বয়স 20 থেকে 21 বছরের মতো হবে হয়তো। ওই ছেলে তার পরিচয় দেয়, তার নাম সবুজ। সবুজ একটা সালাম দিয়ে বলে, ভাই আপনি কি সাজিদ? তো সাজিদ ভাই সালামের উত্তর দিয়ে বলে, হ্যাঁ আমি সাজিদ। তখন সবুজ বলে, ভাই আমি আপনার এক চেনা পরিচিত লোকের কাছ থেকে নম্বর নিয়ে আপনাকে কল করছি। ভাই আমাদের পুরো পরিবার সমস্যার মধ্যে, আপনি আমাদের বাড়িতে একবার আসুন। সাজিদ ভাই বলেন, আচ্ছা আমি যাব। তো সাজিদ ভাই সময় করে 2-3 দিন পর সবুজের দেওয়ার ঠিকানায় পৌঁছান। সাজিদ ভাই সবুজদের বাড়িতে যান। সাজিদ ভাই সবুজের সাথে দেখা করেন। সবুজদের বাড়িটাতে কেমন একটা গুমোট ভাব, আর সাজিদ ভাই দেখেন কালো কালো কয়েকটি শেয়াল বাড়ির মধ্যে বসে আছে। সাজিদ ভাইকে দেখে উঠে দাঁড়িয়ে গো গো শব্দ করছে। সাজিদ ভাই একটা সূরা পরে নিজের গায়ে ফু দেন। সবুজ সাজিদ ভাইকে তার দাদার রুমে নিয়ে যেতে চাইলে সাজিদ ভাই সবুজকে বলেন, দাঁড়ান ভাই, আগে আমি আপনার সাথে কথা বলতে চাই, এই সমস্যাটা কার, এই বিষয় নিয়ে। তখন সবুজ সাজিদ ভাইকে ছাদে নিয়ে আসেন। সাজিদ ভাই একটা অস্তিত্ব অনুভব করতে থাকে, কোনো খারাপ কিছুর এবং অশুভ কিছুর। সবুজ এবার বলতে শুরু করে, মূলত সমস্যা সবুজের বড় ভাইয়ের, তার নাম নাইম, তিনি একজন ডাক্তার। এই বছর ঈদের ছুটিতে বাড়ি আসেন নাইম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু তিনি ডাক্তার হওয়ায় তাকে বেশিরভাগ সময়টাই বাইরে থাকতে হতো। নাইম ও তার স্ত্রী একসাথে থাকতো হসপিটালের কোয়ার্টারে। সেদিন নাইমের নাইট ডিউটি ছিল, তাই রাত্রে খাওয়া দাওয়া করে ডিউটিতে যোগ দেয়। বেশ কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ার কারণে সেদিনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাতের শব্দ। সময় তখন রাত 2টার মতো হবে। সেই এলাকার থানা থেকে একটা লাশ আসে। লাশটা সাদা কাপড়ে ঢাকা। নাইম স্বাভাবিক চিন্তা থেকে কাপড়টা সরিয়ে দেখেন একটা পুরুষ লোকের লাশ, বয়স 50 থেকে 55 এর মধ্যে, কিন্তু লাশটা দেখে বোঝা যাচ্ছে বেশিক্ষণ লাশটি রাখা যাবে না। লাশের মাথা এক পাশে থেতলানো, বুকের কিছু অংশ খুবলে খাওয়া, যেন মনে হচ্ছে কোনো জন্তু খুবলে খেয়েছে। একটা হাত কাটা ছিল। এসব বিষয় দেখে নাইম আর দেরি না করে লাশটাকে পোস্টমর্টেম করানোর জন্য পাঠিয়ে দেয়, আর বলে কালকে এটা রেডি করে অবশ্যই দিয়ে দিতে হবে। প্রায় আধ ঘন্টা পর হাসপাতালে একজন স্টাফ এসে বলে, স্যার ডোমরা লাশ কাটতে চাইছে না, তারা বলছে লাশের সাথে কি যেন সমস্যা নাকি আছে। নাইমের মেজাজ খারাপ হওয়ায় নাইম নিজে ডোমদের কাছে যায় কথা বলার জন্য। নাইম ডোমদের বলে, কি সমস্যাটা কি? এতদিন যাবত লাশ কাটছো, এখন আবার কি সমস্যা হচ্ছে? নেশা করে আছো তাই কাজে ভুল হচ্ছে নাকি? যাও গিয়ে কাজ শেষ করো। ডোমরা বলে, স্যার আমাদের মাফ করেন, চাকরি গেলে যাজ্ঞা, এ লাশ মোরা কাটতে পারুম না, জান থাকলে কাজ অনেক নমুনে। নাইম ডোমদের জিজ্ঞেস করে, আরে হয়েছেটা কি বলবা তো একটু। তখন একজন সিনিয়র ডোম বলে, স্যার আমরা দুজন একটা লাশ কাটছিলাম, তখন অন্য দুজন ওই লোকের লাশ রেখে আসে। যথারীতি আমরা হাতের কাজটা শেষ করে ওই লোকের লাশটা টেবিলে তুলেছি। লাশটা কাটার জন্য ছুরিটা হাতে নিয়েছি, তখন মনে হলো লাশটা একটু নড়ে উঠলো। লাশের বুকে ছুরি বসাতেই সেই লাশ শটাং করে উঠে বসেছে। আমরা ভয়ে দুজনেই পড়ে যাই। আবার দুজনে উঠে লাশটাকে শুইয়ে লাশের বুকটা ফেরে ফেললাম। ঠিক তখনই লাশটা ওই অবস্থায় উঠে বসে এবং একজন ডোমের গলা চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারা ভয়ে মর্গ থেকে বেরিয়ে এসে এখানে খবর দেয়। নাইম সেই ডোমের ক্ষতস্থানটা দেখতে চাইলে সেই ডোম তার ক্ষতস্থান দেখায়। সত্যি তার গলার এক পাশে হাতের আবছা দাগ লেগে আছে। নাইম আর 7-5 না ভেবে মর্গের দিকে যায় নিজেই পোস্টমর্টেম করার জন্য।
নাইম নিজেই পোস্টমর্টম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর হঠাৎ নাইম একটা বিড়ালের কান্নার শব্দে পিছনে ঘুরে তাকায় আর দেখে একটা কালো বিড়াল ওখানে বসে আছে। নাইম বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বিড়ালটা যাচ্ছিল না। তাই নাইম এগিয়ে গিয়ে এক সজোরে লাথি মারে বিড়ালটাকে, আর বিড়ালটা বেশ কিছু দূরে ছিটকে পড়ে যায়। বিড়ালটা রাগে গড় গড় করতে করতে একবার পিছনে ফিরে তাকায় আর তারপর চলে যায়। নাইম যখন ওই লাশের হাত সেলাই করছে, এমন সময় নাইম লক্ষ্য করে লাশের মুখে মুচকি মুচকি হাসি ফুটে উঠেছে। নাইম 7-5 না ভেবে কাজ শুরু করে, শেষও করে ফেলে। কেবিনে এসে রেস্ট নিয়ে পরদিন বাড়ি ফেরে। নাইম বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি হয়েছে তার স্ত্রীকে জিজ্ঞেস করায় নাইমের স্ত্রী জানায়, নাইমের স্ত্রী গতকাল রাতে ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভাঙে বিড়ালের রাগে গজরানো শব্দে। শব্দটা বেশ জোরেই হচ্ছিল। নাইমের স্ত্রী বিছানা ছেড়ে উঠে শব্দের উৎস খুঁজতে থাকে ঘরের ডিম লাইটের হালকা আলোতে। দেখে ডাইনিং টেবিলের উপর একটা কালো বিড়াল বসে আছে আর রাগে গজরাচ্ছে। নাইমের স্ত্রী বিড়ালটাকে তাড়াতে গেলে বিড়ালটা আস্তে আস্তে বড় হয়ে যায় আর একটা কালো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যার মুখে কোনো ঠোঁট ও নাক ছিল না। একটা বড় চোখ ছিল ও কান দুটো ছিল বড়। সারা শরীরে বড় বড় লোম, অর্থাৎ সারা শরীর লোমে ঢাকা, আর পেছন থেকে একটা বড় লেজ যেটা সামনে পর্যন্ত এসেছে। এই দেখে নাইমের স্ত্রী এক দৌড়ে গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ফ্যাঁসফেঁসে হাসির শব্দ শুনতে পায়, আর দরজায় অনবরত কিল ঘুষি মারার শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী আল্লাহকে স্মরণ করতে থাকেন ও দোয়া পড়তে থাকেন। এই সময় ফজরের আজান পড়ায় সব কিছু শান্ত হয়ে যায়। তখন থেকে নাইমের স্ত্রী আর ঘুমায়নি। নাইম সব শুনে তার স্ত্রীকে শান্ত করে এবং বলে ওসব মনের ভুল, এই বলে বিষয়টা কাটিয়ে দেয়। নাইম পরদিন ডিউটিতে চলে যাওয়ার পর নাইমের স্ত্রী এক প্রকার ভয়ের কারণে রাতে লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন। কিন্তু সেদিন রাতে নাইমের স্ত্রীর ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রার মতো আসলে হঠাৎ চিরচির শব্দ হয়ে ঘরের লাইটটা দপ করে নিভে যায়। নাইমের স্ত্রী এক লাফে বিছানা থেকে উঠে বসেন আর বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পান ঘরের দেয়ালে টিকটিকির মতো করে একটা মানব আকৃতির জন্তু ঘুরছে। এরপর এক লাফে সেই জন্তু নাইমের স্ত্রীর সামনে এসে বসে আর লম্বা একটা জিহ্বা বের করে নাইমের স্ত্রীর গা চাটতে থাকে। নাইমের স্ত্রীর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই জন্তু আকৃতির অবয়বটা এবার তার চারপাশে ঘুরতে থাকে। নাইমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে নাইম বাড়ি এসে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা না খোলায় নাইম আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা বেডরুমে গিয়ে দেখে তার স্ত্রী অচেতন অবস্থায় বিছানার উপর পড়ে আছে। নাইম তার স্ত্রীর শরীরে কিছু জায়গায় লালচে ধরনের কয়েকটি দাগ লক্ষ্য করে। নাইম স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং সফলও হয়। জ্ঞান ফেরার পর তার স্ত্রী সবকিছু খুলে বলে। নাইম সেদিন হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ডিউটি শিফট করে, মানে দিনের বেলা ডিউটি নেয়। সেদিনই আবার ডে শিফট ডিউটি করে এবং সারাদিন কাজ করার ফলে নাইমের অত্যন্ত ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই নাইম ঘুমিয়ে পড়ে। নাইমের ঘুম ভাঙে রেডিওর শব্দে, কিন্তু সেটা কোনো গানের শব্দ ছিল না। শব্দটা ছিল রেডিও নেটওয়ার্কের। অনেক সময় নেটওয়ার্ক না ধরলে যেমন গড় 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 শব্দ হয়, চিনচিন শব্দ হয়, ঠিক তেমনি শব্দ হচ্ছিল। নাইম ঘুম ভেঙে উঠে দেখে তার স্ত্রী তার পাশে নেই। নাইম শরীরের সব জড়তাকে পেছনে ঠেলে দিয়ে ওঠে তার স্ত্রীকে খুঁজতে থাকে। নাইম মনে মনে এটাও ভাবতে থাকে যে তার ঘরে তো রেডিও নেই, তাহলে রেডিও শব্দ কোথা থেকে আসছে। সেই সময় নাইমের পরিস্থিতি ছিল এমন যে কোনো তীব্র মাদক সেবন করলে যেমন হয় ঠিক তেমন। নাইম যেন এক প্রকার একটা ঘোরের মধ্যেই হাঁটছে, একটা ঘোর কাজ করছে তার মাথার মধ্যে। আর ঘরের মধ্যে একসময় ধোঁয়া ভর্তি হয়ে যায় হঠাৎ করেই। আর নাইমের কাছে মনে হচ্ছিল সে যেন এক ধোঁয়াময় পৃথিবীতে বন্দী হয়ে আছে, চারদিকে ঘুরছে, কিন্তু কোনোভাবেই সে ওখান থেকে বের হতে পারছে না। এমন সময় নাইম একটা গর্তের মধ্যে পড়ে যায়।
এইবার নাইম দেখে সে অন্ধকারের মধ্যে শুয়ে আছে, কিন্তু আশেপাশে হাত দিয়ে অনুভব করে চারদিকে মাটির দেয়াল। না পারছে উঠে বসতে, আর না পারছে ঠিক করে দাঁড়াতে। নাইম বুঝতে পারে যে সে একটা কবরে বন্দী হয়ে আছে। নাইম জোরে জোরে চিৎকার করছিল বাঁচার জন্য, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। শেষ পর্যন্ত নাইম কালেমা পড়তে থাকে, কাঁদতে থাকে, আর আল্লাহর কাছে তওবা করতে থাকে। এমন সময় একটা হাত দেখতে পায়, যে হাত দেখে নাইম বুঝেছিল যে সেই হাতটা তাকে এখান থেকে বের করতে সাহায্য করবে। নাইম হাতটা ধরে, আর নাইমের অসম্ভব ঘুম পায়, আর নাইম ঘুমিয়েও যায়। নাইমের ঘুম ভেঙে দেখে যে একজন বয়স্ক ভদ্রলোক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর দোয়া পড়ে ফু দিচ্ছেন। নাইমের জ্ঞান ফিরলে নাইমকে ওই বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞেস করেন, বলো তো বাবা, কি হয়েছিল তোমার সাথে? নাইম বলে বিস্তারিত ঘটনা। আসলে বৃদ্ধ ভদ্রলোকটি ছিলেন বেশ কিছু দূরের এক মসজিদের ইমাম। নাইম বলে গতকাল রাতে তিনি ঘুমানোর পর এসব হয়েছে। তখন ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা, তুমি বিগত 15 দিন ধরে এমন অবস্থায় ছিলে। তখন নাইমের স্ত্রী নাইমকে বলে, সেদিন সকালে ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু নাইমের ঘুম ভাঙছিল না। তাই তিনি বেশ কিছুক্ষণ ধরে নাইমের গায়ে ধাক্কা দিয়ে ডাকার পরেও নাইমের ঘুম না ভাঙায় নাইমের বন্ধু, যিনি নাইমের সাথে হসপিটালে কাজ করেন, ওনাকে ডেকে পাঠালে উনি এসে নাইমকে দেখে বলেন, এরকম কিছু তিনি আগে কখনো ফেস করেননি। নাইম তখন কোমায় ছিলেন, তাই তার রুমেই যতটা সম্ভব মেডিকেল সাপোর্ট দিয়ে নাইমের চিকিৎসা চলতে থাকে। নাইমের স্ত্রী পরদিন রাতে নাইমের পাশে একটা চেয়ারে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন। এমন সময় নাইমের স্ত্রীর ঘরের মধ্যে হাঁটা চলার শব্দে ঘুম ভাঙে, আর দেখে নাইম ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নাইমের স্ত্রী ভাবে এটা কখনো সম্ভব নয়। তিনি নাইমকে কোনো রকমের টেনে বিছানায় শুইয়ে দেন। নাইমের স্ত্রীর আর বুঝতে বাকি ছিল না যে সমস্যাটি বিজ্ঞান সংক্রান্ত কিছু নয়, বরং তাদের সাথে অতি প্রাকৃত কোনো ঘটনা ঘটছে। তাই পরদিন এলাকার এক ইমাম সাহেবকে ডেকে আনা হলে উনি বাড়িতে ঢুকেই আল্লাহু আকবার বলে বাড়ির বাইরে এসে নাইমের স্ত্রীকে বলেন, মা, এ আমার দ্বারা সম্ভব নয়, আপনি অভিজ্ঞ কাউকে দেখান। এর পরদিন ঘটতে থাকে নাইমের স্ত্রীর সাথে ঘটনা। বেশ কিছুদিন পর এই বৃদ্ধ ইমামের সন্ধান পেয়ে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা জানান। ইমাম আসেন এবং কিছু আমল করতে থাকেন। ইমাম তার জিনের সাহায্যে নাইমকে একটা পুরনো কবর থেকে তুলে আনেন, যেখানে নাইমের রূহকে নাকি বন্দি করেছিল ওই শয়তান। নাইম তার স্ত্রীর কাছ থেকে সব শুনে বিস্মিত হয়ে বসেছিল। এইবার ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা, আমার বয়স হয়েছে, তাই আর আগের মতো শক্তি বা সামর্থ্য নেই, থাকলে হয়তো চেষ্টা করতাম। তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, দেখো আল্লাহর রহমতে ঠিক হয় কিনা। আমার জিন খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পাইনি তাদের কোনো খোঁজ। তখন নাইমের স্ত্রী ইমামকে বলেন, আপনার সাথে তো জিন আছে, তারা কিছু করতে পারবেন না? ইমাম বলেন, মা, সব জিন সবসময় সবার মোকাবেলা করতে পারে না। নাইম আবার ডিউটিতে যোগ দিলেও সমস্যার সমাধান হয়নি। দিন দিন নাইমের মানসিক অবস্থা খারাপ হতে থাকে, আর তার সাথে ঘটতে থাকে অবিশ্বাস্য কিছু ঘটনা, যা শুনলে হয়তো আপনাদের কাছে রূপকথার গল্প মনে হবে, কিন্তু হ্যাঁ, সত্যি তাই ঘটেছিল তাদের সাথে। যা বর্ণনা করতে গেলেও কিছু মানুষ যারা এমন কাজ করে তাদের কেউ কেউ শিহরিত হয়ে যাবেন। ভয় আমিও পেয়েছিলাম, এটা সত্যি। এবার যা শেয়ার করতে যাচ্ছি গল্প ভেবেই তা মন দিয়ে শুনুন। বেশ কয়েকদিন ধরে নাইম ডিউটি করছিল। সেদিন রাতেও নাইম ডিউটি করছিল। নাইমের কেমন যেন শরীরের মধ্যে অস্বস্তি কাজ করছিল। নাইম চোখ মুখে জল দেওয়ার জন্য ওয়াশরুমে যায়। নাইম বেসিনের কলটা ছেড়ে মুখে জল দিচ্ছিল। এমন সময় নাইম অনুভব করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। নাইম পেছনে ফিরে তাকালে কিছুই দেখতে পায়নি। নাইম একটু ভয় পেয়ে তাড়াহুড়ো করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরোবে, কিন্তু ওয়াশরুম কেউ যেন বাইরে থেকে লক করে দিয়েছে, মানে আটকে দিয়েছে। নাইম একটা ফ্যাসফেসে হাসির শব্দ শুনতে পায়। হাসিটা এমন ছিল যে ওয়াশরুমটা লক করে কেউ খুব মজা পেয়েছে। হঠাৎ নাইমের পা ধরে হ্যাচকা টান দিয়ে কেউ ফেলে দিয়ে একটু টেনে সরিয়ে দেয়। নাইম উঠে বসে, কিন্তু কিছু দেখতে পায়নি। তখন হঠাৎ করে ওয়াশরুমের লাইটটা চিরচির শব্দ করে দপ করে ফেটে যায়। অন্ধকারে নাইম নিজের হাতটাও নিজে দেখতে পারছে না। নাইম ফিল করে নাইমের আশেপাশে একটা শব্দ হচ্ছে। শব্দটা এমন ছিল যে কোনো বড় আকৃতির সাপ চারদিকে ঘুরলে যেমন হয়, ঠিক
তেমনি ভাবে শব্দ হচ্ছে। নাইমের হৃদয়টা ভয়ে যেন ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। নাইম এবার একটু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে দরজায় সজোরে লাথি মারতে থাকে। দরজাটা সে অন্ধকারে হাতড়ে হাতড়ে পেয়ে গিয়েছিল, কারণ তার আইডিয়া থেকে সে এটা বের করতে পেরেছিল। 3-4টে লাথি মারার পর আর একটা লাথি মারার সাথে সাথেই দরজা ভেঙে যায়। নাইম ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তার সামনে কালো পোশাক পরা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, যাদের একজনেরও মাথা নেই। নাইম ওই মাথাবিহীন কালো পোশাক পরিহিত অবয়বগুলোকে দেখে উল্টো দিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে, আর তার পেছনে দৌড়াচ্ছে ওই কাটা মাথা অবয়বগুলো। আর তার সাথে চারদিক থেকে অদ্ভুতভাবে ভেসে আসতে থাকে তাচ্ছিল্য ভরা ফ্যাসফেসে হাসি। নাইম নিজের কান চেপে ধরে আয়াতুল কুরসি পড়তে থাকে দৌড়াতে দৌড়াতে। এক পর্যায়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আসলে সে কোন দিক দিয়ে দৌড়াচ্ছিল, কিভাবে কোন দিকে যাচ্ছিল, আর কিভাবেই একটা গাছের সাথে ধাক্কা খেলো, এই বিষয়টি আসলে সে কোনোভাবে বুঝতে পারছিল না। মনে হচ্ছিল সে একটা অদৃশ্য জগতে দৌড়াচ্ছে, এমন একটা ঘোরের মধ্যে সে ছিল। পরদিন নাইমের জ্ঞান ফিরলে নাইম নিজেকে পায় সেই হসপিটালের বেডে যেখানে নাইম কর্মরত ছিল। নাইম দেখে পাশে তার স্ত্রী বসে আছে আর তার ডাক্তার বন্ধু। তার নাইমকে জিজ্ঞেস করে কি হয়েছিল। নাইম সবকিছু জানায়। যে ডাক্তার বন্ধু বলে, কি বলো ভাই, তুমি অনেকক্ষণ ধরে আসছো না দেখে আমিও 2-4 জন ওয়ার্ড বয় তোমাকে খুঁজতে চাই। ওয়াশরুমের সামনে যাওয়া মাত্রই আমরা দেখি দরজার ভেতরে থেকে বেশ কয়েকটা সজোরে লাথি মেরে দরজা ভেঙে বেরিয়ে আমাদের দিকে তাকালে আর উল্টো দিকে চিৎকার করতে করতে দৌড় দিলে। আমরা তোমাকে ধরার জন্য সবাই মিলে পেছন পেছন দৌড় দিলাম। তুমি হসপিটালের বাইরে গিয়ে বাগানের দিকে যাওয়া মাত্রই একটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যাও, আর আমরা তোমাকে উদ্ধার করি। আসলে নাইম ওয়াশরুম থেকে দরজা ভেঙে বেরিয়ে আসার পর হাসপাতালের কর্মীদেরই দেখেন, আর তারাই নাইমের পেছনে দৌড়াচ্ছিল। কিন্তু ওই শয়তান তাকে কালো জাদু করে এসব দেখিয়েছে, এটা নাইম বুঝতে পারে। নাইমের এই মানসিক অবস্থা দেখে হাসপাতাল থেকে তাকে কিছুদিনের জন্য ছুটি দেয়, যেন আরো বিশ্রাম নিতে পারে এবং টুকটাক চিকিৎসা করতে পারে। আসলে এ তো আর কোনো ওষুধের সারার অসুখ নয় যে ডাক্তার দেখালেই এটি সেরে যাবে। নাইম ও তার স্ত্রী বাড়ি ফেরে। নাইমের স্ত্রী কাজের সুবিধার জন্য একটা বুয়া রাখেন যে সবসময় তাদের সাথে থাকবেন। সেদিন রাত্রে নাইমের স্ত্রী ঘুমাচ্ছিলেন, তখন মধ্যরাত প্রায় এমন সময় দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভাঙে নাইমের স্ত্রীর। নাইমের স্ত্রী ভাবে এত রাত্রে কে এলো। নাইমের স্ত্রী উঠে যান ও দরজা খুলে দেখেন নাইমের শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন। নাইমের স্ত্রী তার বাবাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, বাবা তুমি এত রাত্রে এখানে এলে? নাইমের শ্বশুর বলে, মা তোর মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চল। নাইমের স্ত্রী জিজ্ঞেস করতে যাবে, কিন্তু তার আগেই নাইমের শ্বশুর হাঁটা শুরু করে। আসলে তার মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে এটা কেমন কথা, কিন্তু তার বাবা কোনো ধরনের কোনো উত্তর না দিয়ে যেহেতু হাঁটা শুরু করেছে, নাইমের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে তার বাবার পেছন পেছন হাঁটা শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর নাইমের স্ত্রী তার বাবাকে জিজ্ঞেস করে আর কত দূর, কিন্তু কোনো উত্তরই দিচ্ছিল না তার বাবা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ধান ক্ষেত পেরিয়ে একটা ছোট্ট জায়গা, যেটা ছোট মাপের পাঁচিল দিয়ে ঘেরা, আর সামনে একটা পুরনো ভাঙা গেট। সেই ভাঙা গেট দিয়ে নাইমের স্ত্রীর বাবা ঢুকে গেলেন। নাইমের স্ত্রীও তাকে ফলো করে সেখানে ঢুকে যান। এবার কয়েক পা হেঁটেই দেখেন তার বাবা দাঁড়িয়ে কিছু একটার দিকে হাত দিয়ে ইশারা করছে ও তার মুখে মুচকি একটা হাসি। নাইমের স্ত্রী ভালো করে লক্ষ্য করে দেখেন একটা জায়গার মাটি খুঁড়ে মাটির স্তূপ করে রাখা, তার পাশে একটা লোক উবু হয়ে বসে কিছু একটা করছে। নাইমের স্ত্রী কাছে এগিয়ে গিয়ে এক চিৎকারে দুপা পেছনে লাফিয়ে পড়ে যায় মাটিতে। নাইমের স্ত্রী দেখে নাইম তার মায়ের লাশের গা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। এবার নাইমের স্ত্রীর বাবা ওই লাশের পাশে এসে বসেন। নাইমের স্ত্রীর মায়ের মাথা চিরে চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে চোখ খুবলে বের করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো, আর জিহ্বা দিয়ে সে চোখ খুবলানো জায়গার রক্ত চাটছিল। এই দৃশ্য আসলে সহ্য করার মতো না, আর এই দৃশ্য সহ্য করতে না পেরে নাইমের স্ত্রী এক চিৎকার দেন, আর নাইমের স্ত্রীর ঘুম ভেঙে যায়। আসলে তিনি স্বপ্ন দেখছিলেন। নাইমের স্ত্রীর সারা শরীর ঘেমে গোসল করার মতো অবস্থা। তখনই ভোরের আজানের শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী উঠে অজু করে নামাজ শেষ করে
সেদিন বিকেল থেকে বজ্র বিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টি হওয়ার কারণে লোডশেডিং ছিল। তাই আর বেশি কিছু রান্না না করে সন্ধ্যায় রান্না শেষ করে বসার ঘরে তিনজন মিলে কথা বলছিল, নাইম, তার স্ত্রী ও কাজের বুয়া। কথা হচ্ছিল এই বিনা আভাসে বজ্রপাতের বিষয় নিয়ে। কেন আর কি করে জিনের কবলে পড়লো, আর এর থেকে পরিত্রাণের উপায় কি বের করে দেবেন কি আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্যা থেকে, এই বিষয় নিয়ে কিভাবে সমস্যা থেকে বের হওয়া যায় এটি নিয়ে আলোচনা হচ্ছিল। এমন সময় রান্নাঘর থেকে বিড়ালের কান্নার শব্দ আসছিল। কাজের বুয়া তাদের বলে যে আমি বিড়াল তাড়িয়ে আসছি। বুয়া মোমবাতি হাতে রান্নাঘরে ঢুকে দেখেন একটা কালো পোশাক পরা একটা মহিলার অবয়ব বুয়ার দিকে পেছন ফিরে বসে ডাস্টবিনের মধ্যে মাথা ঝুঁকিয়ে কিছু করছে। রান্নাঘরে ময়লা ফেলার ঝুড়ি থাকে বা ডাস্টবিন থাকে, সেটার মধ্যে বুয়া ওখানে গিয়ে যখন বলেছে এই কে, তখন সেই কালো পোশাক পরা অবয়বটা পেছনে ফিরে তাকালো। বুয়া দেখলো ঠিক তার মতো দেখতে একই রকম এক মহিলা ওই রান্নাঘরের ডাস্টবিনের ভেতর থেকে কাঁচা মাছের উচ্ছিষ্টগুলো চিবাচ্ছে, আর তার মুখ থেকে কিছু উচ্ছিষ্ট অংশ বাইরে বেরিয়ে আছে। চোখ দুটো বিড়ালের যেমন হয় ঠিক তেমনি বুয়ার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বুয়ার দিকে এগিয়ে এসে তাকে আক্রমণের চেষ্টা করছে। এই অবস্থা দেখে বুয়া এক চিৎকারে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বুয়ার চিৎকার শুনে নাইম ও তার স্ত্রী তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে দেখে সেখানে কিছুই নেই, শুধু বুয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা দুজনে এসে ধরাধরি করে নিয়ে যায় কাজের বুয়াকে। বুয়াকে ধাতস্থ করে কিছু জিজ্ঞাসা করার আগেই বুয়া ভয়ে কান্না করতে করতে সমস্ত ঘটনা খুলে বলে। নাইম ও তার স্ত্রী এবার প্রতি রাত্রে লাইট জ্বালিয়ে আল্লাহর ইবাদত করতে থাকেন, আর দিনের বেলায় ঘুমানো শুরু করেন, কারণ রাতের বেলা তারা ঘুমাতে পারছিলেন না। কিন্তু তাতেও ওই শয়তান রেহাই দেয়নি তাদের। দিনের বেলায়ও নানা রকম আজে বাজে স্বপ্ন দেখানো শুরু করে দেয়। নাইমের অবস্থা বেগতিক দেখে নাইমের স্ত্রী তার দেবর সবুজকে ফোন করে এবং সবকিছু জানান। সবুজ তার বাবা ও মাকে জানায় যে তার বড় ভাই আর ভাবির সমস্যার কথা। সবুজ আর দেরি না করে সেদিন জোহরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নাইম ও তার স্ত্রীকে আনতে। নাইম ও তার স্ত্রী সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসেছিল সবুজের আশায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। কলিং বেলের শব্দে নাইম উঠে দরজা খোলা মাত্রই তাজা কাটা মুরগির মাথা কেউ ছুঁড়ে মারে নাইমের গায়ে। নাইম এবার এক প্রকার রেগে গিয়ে বলতে থাকে, কেন, আমি কি ক্ষতি করেছি তোর, এইভাবে কেন আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছিস? একথা বলার সাথে সাথে ঘরের লাইট নিভে যায়। নাইমের স্ত্রী শুনতে পায় নাইমের আর্তনাদ ও ধস্তাধস্তির শব্দ। এমন সময় সবুজ চলে আসে, দরজা ধাক্কাতে থাকে, আর তখন নিজে থেকেই আবার লাইট জ্বলে ওঠে। নাইম মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছিল। তখন নাইমের স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দেয়। সবুজ ও তার ভাবি দুজন মিলে নাইমকে সোফায় বসায়। নাইমের হাত পা তখন রক্তাক্ত অবস্থায় ছিল। নাইমকে হসপিটাল থেকে আঘাত লাগা জায়গাতে ব্যান্ডেজ করে দিয়ে প্রয়োজনীয় ওষুধ নিয়ে তারা ওই রাত্রি রওনা দেয় তাদের নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10:15 বাজে। একটা হাইওয়ের পাশে ছোট্ট হোটেলে তারা খাবার আনতে যায়। গাড়িতে ড্রাইভার, নাইম ও তার স্ত্রী। সেখানে তারা খাওয়া দাওয়া সেরে আবার রওনা দেন। বেশ কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িতে সমস্যা করতে থাকে। এরপর কিছু দূর গিয়ে গাড়িটা বন্ধও হয়ে যায়। গাড়িটা ঘ্যার ঘ্যার শব্দ করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। ড্রাইভার ও সবুজ গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করছিল। এমন সময় শেয়ালের কান্নার মতো শব্দ আসতে থাকে। ড্রাইভার ও সবুজ দুজনের মুখ চাওয়াচাওয়ি করে, তাড়াতাড়ি ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর নাইম গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির বাইরের আবহাওয়াটা উপভোগ করছিল। এমন সময় নাইম ফিল করে নাইমের কানের পাশে একটা অজানা কোনো ভাষায় ফিসফিস শব্দ করে কেউ কিছু বলছে আর হাসছে। হাসিটা মৃদু ছিল। নাইমের ভয় লাগাতে নাইম গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় নাইমের পা ধরে কোনো এক অদৃশ্য শক্তি টেনে হিচড়ে হাইওয়ে থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় বাকিরা নাইমের চিৎকারে যখন টের পেয়ে গেছে, সবাই মিলে হাইওয়ে থেকে নেমে নাইমকে ধরে ফেলে। তিনজন মিলে নাইমকে টেনে হাইওয়েতে উঠিয়ে নেয় এবং গাড়িতে উঠিয়ে ফেলে। তারা সবাই গাড়িতে উঠে বসে, চেষ্টা করতে থাকে গাড়ি স্টার্ট দেওয়ার, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না।
ড্রাইভার কিছু দোয়া পরে স্টিয়ারিংয়ে ফু দেওয়া মাত্রই গাড়ি স্টার্ট হয়ে যায়। ঠিক তখনই গাড়ির গায়ে যদি কোনো জন্তু ধাক্কা দিলে গাড়িটা যেভাবে নড়ে ওঠে ঠিক তেমনভাবে নড়ে ওঠে। তারা সবাই মিলে একসাথে জোরে জোরে সূরা এবং অন্যান্য দোয়া কালাম পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর সব কিছু থেমে যায় আর তারা বাড়িতেও পৌঁছায় সহি সালামতে। তারপর থেকে নাইমের অবস্থা আরও খারাপ হতে থাকে। সবুজ সাজিদ ভাইকে বলে যে ভাই, এখন আমার বড় ভাই সারাদিন কোমায় থাকার মতো অবস্থায় পড়ে থাকে। আসরের পর উঠে হামাগুড়ি দিয়ে সারা বাড়িময় ঘোরে। আগে কাঁচা মাছ মাংস খেত, এখন আমার আম্মা বড় ভাইয়ের জন্য মাছ মাংস সেদ্ধ করে রাখে। বড় ভাই ঘুম থেকে ওঠার পর সেগুলো দিলে কুকুর যেভাবে খায় ঠিক সেভাবে সে এই মাংসগুলো খায়। এখন অবস্থা খুব খারাপ। সব শুনে সাজিদ ভাই সবুজকে বলে, চলো তোমার ভাইকে একটু দেখে আসি। সাজিদ ভাই নাইমের রুমে ঢোকে। রুমের মধ্যে থেকে একটা পচা লাশের গন্ধ আসছিল। সাজিদ ভাই একাই এই গন্ধটা পাচ্ছিলেন। সাজিদ ভাই নাইমের পাশে গিয়ে দাঁড়ান। সাজিদ ভাই লক্ষ্য করে নাইমের মুখে একটা মুচকি হাসি। হাসিতে সে এটা বোঝানোর চেষ্টা করছিল যে সাজিদ ভাইয়ের এখানে আসাটা বৃথা। সাজিদ ভাই মুচকি হেসে সবুজকে বলে, তুমি আমাদের একটু একা ছেড়ে দাও। একথা শুনে সবুজ চলে যায়। তখনই চোখ বন্ধ অবস্থায় নাইম উঠে বসে। যেমনভাবে আগে মানুষ শৌচাগারে বসতো ঠিক সেভাবে। সাজিদ ভাই দেখেন যে দেওয়ালের মধ্যে থেকে মনে হচ্ছে অসংখ্য হাত বেরিয়ে আসছে, আর সিলিং এর ভেতর থেকে কেউ মাথা বের করে নাকি উকি মারছে। সাজিদ ভাই মনে মনে তার জিন হুজুরদের স্মরণ করছিলেন। তখন নাইম ভাঙা ভাঙায় বলে, ও বাবা, দেখো দেখো, ওঝা আইছে মোরে ঝাড়াইতে। এই বলে নাইম হাসতে থাকে। সাজিদ ভাই একটু তাচ্ছিল্যের স্বরে বলে, ঝাড়াইতে নয় রে, তোরে তাড়াইতে আইছি, বুঝছিস? সমস্যা নেই, সব রোগের ওষুধ আছে। তোদের ওষুধও আমার মালিক আল্লাহ বানায় রাখছেন, ভাবিস না বেশি। এমন সময় সাজিদ ভাইয়ের একজন জিন হুজুর আসেন আর সাজিদ ভাইকে বলেন, এখনো সময় হয়নি সাজিদ, ফিরে চলো। তখন নাইম বলে ওঠে, ওরে বাপ, আমি তো ডরায় মরছি। ওঝা দরবেশ নিয়ে আসছে দেখতাছি, মানুষ তো আসছে, তার জিন হুজুরও নিয়ে আসছে। হইব না, কিছুই হইব না। সাজিদ ভাই জিন হুজুর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে যান। আর সাজিদ ভাইও ওই বাড়ি থেকে ওই দিনের মতো বিদায় নেন। সেদিন রাত্রে নাইমদের বাড়ি থেকে বেরিয়ে সাজিদ ভাই কোনো একটা ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এমন সময় সাজিদ ভাই দেখেন তার সামনে একটা কদম গাছ থেকে বেশ কয়েকটি লাশ ঝুলছে। সাজিদ ভাই বুঝতে পারেন এটা মায়াজাল। আর এসব বিষয়ে ওনার অভিজ্ঞতা কিন্তু অনেক পুরনো। সাজিদ ভাই ওদিকে আর না তাকিয়ে সূরা পড়ে শরীর বন্ধ করে নেন। সাজিদ ভাই ফিল করেন পেছন থেকে কিছু একটার হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে কেউ যদি প্রদর্শনী করে হেঁটে আসে ঠিক সেভাবে হাঁটার শব্দ। এই প্রদর্শনী তখন আসছিল যখন সাজিদ ভাই মেইন রোড থেকে নেমে মেঠো পথে হাঁটছিলেন। ওই মাঠের পর একটা ছোট জঙ্গল, তার কয়েকটি বাড়ির পর নিজস্ব বাসভবন সাজিদ ভাইয়ের। সাজিদ ভাই কিন্তু পেছনে তাকাননি। সত্যি কথা বলতে কি, সাজিদ ভাইয়ের সত্যি ভয় লাগছিল। এবার সাজিদ ভাই তসবি বের করে তসবি গুনতে থাকেন ও সূরা পড়তে পড়তে থাকেন, আর মনে মনে তার যে জিন হুজুর তাকে স্মরণ করছিলেন, কিন্তু কোনোভাবে তার জিন হুজুর সেখানে আসছিলেন না বা তার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছিলেন না। এমন সময় সব নিস্তব্ধ হয়ে যায়। সাজিদ ভাই হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের কাছে এসে পড়েছেন। সাজিদ ভাইয়ের ভয় ছিল জঙ্গলের মধ্যে যদি একবার তিনি ঢুকে পড়েন তাহলে না জানি তার সাথে কোনো ঘটনা ঘটেই যায় কিনা। তো এবার আর শুধু শুনতে হচ্ছিল না, এবার দেখতে পাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ আগে তো শুনতে পাচ্ছেন কেউ হেঁটে আসছে পেছনে পেছনে। সাজিদ ভাই তখন দেখেন বেশ কয়েকটি লোক যাদের মাথা নেই, তারা উল্লাস করছে, কিছু একটা অবয়বকে গোল করে ঘুরছে। এমন সময় সাজিদ ভাই ভালো করে লক্ষ্য করে দেখেন ওই মাঝখানে বসে আছে নাইম, আর তার দুই চোখ বেয়ে পড়ছিল তাজা রক্ত। সাজিদ ভাই একটা ঢিল তুলে কোনো একটা সূরা পড়ে ফু দিয়ে যখন সেই ঢিল ছুঁড়ে মারেন তাদের দিকে, আর তখনই সব ভ্যানিশ। আসলে এটা ছিল মায়াজাল। ওই অশরীরীগুলো কিছু একটা মেসেজ দিতে চাচ্ছিল সাজিদ ভাইকে। কি মেসেজ দিতে চাচ্ছিলেন এটা তো সাজিদ ভাই বুঝে ফেলেছেন।
সাজিদ ভাইয়ের চলার রাস্তায় মাটির মধ্যে থেকে কোনোই পর্যন্ত হঠাৎ করে দেখা যাচ্ছে হাত উঠে এসেছে, মানে এগুলো সাজিদ ভাইয়ের পা চেপে ধরবে। কিন্তু সাজিদ ভাই বুঝতে পারেন যে এটা তো একটা মায়াজাল, আর তাকে ক্ষতি করার চেষ্টা করছে যদিও, আর এই ধরনের অভিজ্ঞতা তার নতুন কিছু নয়। সাজিদ ভাই যখন সূরা পড়তে থাকেন তখন এই হাতগুলো নড়তে থাকলেও সাজিদ ভাইকে স্পর্শ করতে পারেনি। সাজিদ ভাই সত্যিই একজন এক্সপেরিয়েন্সড পারসন হলেও ওই ধরনের সিচুয়েশনে তিনি মারাত্মক ভয় পাচ্ছিলেন, কারণ অনেক সময় তাকে সাহায্য করার জন্য তার জিন হুজুর চলে আসে, কিন্তু ওই অবস্থায় সেও আসছিল না। সাজিদ ভাই সূরা পড়তে পড়তে এক সময় বাড়িতে পৌঁছেও যান, আর রাতে এক প্রকার রাগ করেই আরো বেশি করে জিন হুজুরদের ডাকতে থাকেন। একে একে 4 জন জিন হুজুর আসেন। সাজিদ ভাই একটু রাগের সুরেই বলেন, এতবার ডাকার পরেও আপনারা কেন আসলেন না? জিন হুজুরদের মধ্যে একজন বলেন, আরে সাজিদ, তুমি বোঝো না কেন খামোখা রাগ করছো? ওই শয়তান জাদু করে তোমাকে শব্দবন্দি করেছিল যাতে আমরা তোমার ডাক শুনতে না পাই। তুমি ডাকছিলে কিন্তু আমরা শুনতে পাইনি। সাজিদ ভাই বলেন যে আপনারা কি কিছু জানতে পারলেন? মুচকি হাসি দেওয়া জিন হুজুর বলেন, চিন্তার এমন কিছু নেই, আল্লাহ মালিক, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো সাজিদ, সমস্যা জটিল হলেও ওর উপর জাদু করা জিনিসগুলো নষ্ট করতে হবে। জিন হুজুর বলে দেন কোথায় কোথায় জাদুর বস্তু আছে এবং কিছু আমল শিখিয়ে দেন। পরদিন সাজিদ ভাই নাইমদের বাড়িতে যখন আসেন তখন রাত প্রায় 12টা বাজে। সাজিদ ভাই তিনি তার রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন, আর 7 মেরু বিশিষ্ট 2টি বলয় বানিয়ে নাইমকে একটা বলয়ের মাঝখানে বসিয়ে একটা সাদা কাফনের কাপড় দিয়ে নাইমকে ঢেকে সে কাফনের কাপড়ের উপর সূরা পড়ে ফু দিয়ে কিছু রিচুয়াল করতে থাকেন। এমন সময় বাড়ির চারপাশ থেকে শোনা যায় শিয়ালের হু হু ডাক ও বিড়ালের কান্নার শব্দ। সাজিদ ভাই দেখেন বাড়ির বাইরে বহু শিয়াল দাঁড়িয়ে আছে এবং রাগে গোংড়াচ্ছে, কিন্তু ভেতরে আসতে পারছে না, কারণ উঠানে একসাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন 8 জন কামেল জিন হুজুর। এমন সময় একটা বিশাল আকৃতির শিয়ালের পিঠে করে একটা কালো অবয়ব, যার শরীরে কোনো মাথা ছিল না, সে আসে। সাজিদ ভাই তাকে দেখতে পায় ও জিনেদের শিখিয়ে দিয়ে আমল করতে থাকেন। এবার হঠাৎ করে সেই মাথাবিহীন কালো অবয়বটাকে কোনো একটা অদৃশ্য কিছু টেনে হিঁচড়ে দ্বিতীয় 7 মেরুর বলয়ের মধ্যে নিয়ে আছড়ে ফেলে দেয়। আর সাজিদ ভাইয়ের সেই জিন হুজুর ওই অবয়বকে বলে, দেখলি আল্লাহর কালাম দিয়ে দরবেশ কি করতে পারে? তোর মতো ভীরু কাপুরুষের এই অবস্থাই হয়। এবার বল, কেন এই ছেলেটার পিছু নিয়েছিস আর কেনই বা তার পিছনে পড়েছিস? সেই অবয়ব তার বাহন থেকে পড়ে গিয়েছে। মূলত তার বাহন ছিল শেয়াল, বিশাল আকৃতির এক শেয়ালে চড়ে সে চলাফেরা করত। আর সেই শেয়ালটিও ছিল একটা জিন। মূলত সেই জিনটা ছিল ওই অবয়বের বাহন। সেই অবয়ব এক প্রকার রাগে গড়গড় করতে করতে মানে গোঙাতে থাকে আর বলে, বলবো না, আমি কিছুই বলবো না। সাজিদ ভাই বলে, তোকে বলতেই হবে। এই বলে সাজিদ ভাই একটা ছড়ি নিয়ে সেই বলয়ের উপর আঘাত করতে থাকে। তখন মার খেয়ে নিস্তেজ অবস্থায় পড়েছিল সেই মাথা কাটা অবয়ব। এবার সাজিদ ভাই এক প্রকার হুমকি দিয়েই বলে, শেষ সুযোগ দিচ্ছি, বল, না হলে এখনই মাটিতে তোকে গেড়ে দেব। এমন সময় সেই মাথা কাটা অবয়বের অনুগামী 15 থেকে 20 জনের মতো তাকে বাঁচাতে আসলে সাজিদ ভাই জিন হুজুরা লাফ দিয়ে তাদেরকে ধরে আছাড়ের পর আছাড় মারতে থাকে, আর কিল ঘুষির আঘাতে তাদের অবস্থা শোচনীয় করে দেয়। মার খেয়ে সেই শয়তানগুলো পালিয়েও যায়। তখন সেই মাথা কাটা বলে, আমি স্কন্ধ কাটা। আমাকে এক কবিরাজ 4টে খাসির বিনিময়ে পাঠিয়েছিল এক পরিবারের বংশ নির্বংশ করতে। আমি সে কাজ করেও দিয়েছিলাম। সেই কবিরাজ আমাকে মন্ত্র বলে বন্দি করে ফেলে পরবর্তীতে, আর আমার দ্বারা এইরকম কাজ করিয়ে নিয়ে সে অর্থ উপার্জন করতে থাকে। একদিন সুযোগ বুঝে ওই কবিরাজকে জিন্দা অবস্থায় ওর শরীর থেকে মাংস খুবলে খেয়ে ওকে গলা টিপে মেরে ওর একটা হাত আলাদা করে দিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল কবিরাজের পুরো লাশ আমি খেয়ে ফেলবো। এমন সময় কিছু লোক এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। আমি আমার প্রতিজ্ঞা অনুযায়ী ওই লাশ খাবো, তাই মর্গে ডোমদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেই। কিন্তু ডোমরা চলে যাওয়ার পরেও নাইম এক গুয়েমি দেখিয়ে সেই লাশটা কাটে এবং লাশটাকে সে দাফনও করে দেয়। আমি আমার এক সাথী বিড়াল রূপে যখন ওখানে যায় নাইমকে ভয় দেখানোর জন্য, সে ওই সাথীকেও লাথি মারে।
নাইমকে দেখে আমার খুব রাগ হয়েছিল যে ওর কারণে আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারছি না, তাই আমি ওর পেছনে পড়েছি। সব শুনে সাজিদ ভাই স্কন্ধ কাটা অবয়বকে বোতলে বন্দি করেন এবং সেই বোতল জিন হুজুরদের দিয়ে দেন। নাইমদের বাড়ি থেকে অনেকগুলো জাদু বস্তু উদ্ধার করে সেগুলো পুড়িয়ে ফেলেন। মূলত এই জাদুগুলো ওই জিনেরাই করেছিল, কোনো মানুষ করেনি, নাইমের কোনো আত্মীয় স্বজনও করেনি। আর নাইমের বাড়ির সবাইকে বলে দেন আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন, ঘরে বেশি বেশি করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। এই বলে সাজিদ ভাই ওখান থেকে বিদায় নেন। নাইমের পরবর্তীতে পুরোপুরি 6 মাস লেগেছিল সুস্থ হতে, কিন্তু নাইমের হালকা মানসিক সমস্যাটা থেকেই গিয়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাজ্জাদ হোসেন ভারতের মুর্শিদাবাদ থেকে। তার এই ঘটনাটি দিয়েই আমরা পাতালবাসী বইটি শুরু করেছিলাম। প্রিয় লিসেনার্স, একজন কবিরাজ একটা স্কন্ধকাটা জিনকে সে বন্দি করে ফেলেছিল এবং তাকে দিয়ে অনেক কাজ করিয়ে অর্থ উপার্জন করত। মূলত ওই জিনের ক্ষোভ ছিল যে কোনো মূল্যে কবিরাজকে সে হত্যা করবে, হত্যা করে তার পুরো শরীর খেয়ে ফেলবে। বিভিন্ন কারণে সে যখন পারেনি, যার ক্ষোভটা গিয়ে নাইম ভাইয়ের উপরে পড়েছিল, যে নাইম ভাই শেষ পর্যন্ত এই কাজটি করেছিলেন, পোস্টমর্টম করেছিলেন, যার কারণে সেই কাজটি করতে পারেনি, কারণ খুব দ্রুত তার সাথে দাফন করে দেওয়া হয়। এই কারণে নাইম ভাইয়ের উপর ক্ষোভ ছিল, বিভিন্ন মায়াজালে বন্দি করে ফেলেছিল এবং এমন মায়াজালে বন্দি করে ফেলেছিল যেটা থেকে মুক্তি পাওয়া অনেকটা কঠিন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রোগের চিকিৎসা রেখেছেন, বিশেষ করে প্যারানরমাল। ঘটনাটির শিরোনাম আমরা দিব গাব গাছের 2 মাথাওয়ালা সাপ। ঘটনাটি খুবই মর্মান্তিক। তো চলুন ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি ঘটে এই আকলিমা জান্নাত মৌয়াপুর বাবার চাচাতো ভাই কাজল মিয়ার সাথে। তো কাজল চাচা সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। তো ওনার চাচাতো দাদার নাম হলো মুসা মিয়া। তো অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, ছেলে ঢাকার বড় একটা কলেজে লেখাপড়া করবে, বড় কোনো চাকরি করবে। কিন্তু এই কাজল চাচার পড়াশোনাতে তেমন কোনো একটা ঝোঁক ছিল নাই বলা যায়। তাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করেও কাজল চাচা পড়াশোনার দিকে মনোযোগ একদমই ধরে রাখতে পারছিলেন না। আর চাচার এ ধরনের চিন্তাভাবনাতে বা কর্মকাণ্ডের কারণে চাচার বাবা সিদ্ধান্ত নেন তিনি আর ছেলেকে লেখাপড়া করাবেন না। দাদা দাদি অনেক বোঝানোর পরেও কাজল চাচা তার সিদ্ধান্তে অটল রইলেন যে তিনি লেখাপড়া করবেন না এবং গ্রামে থেকেই কোনো ব্যবসা বাণিজ্য করবেন বা কিছু একটা করবেন। সবাই তাকে অনেক বোঝায়, কিন্তু কাজল চাচা তার সিদ্ধান্ত থেকে সরে আসে না। এদিকে অনেকদিন ধরে কি করবেন এই চিন্তা ভাবনার পর কাজল চাচা ঠিক করলেন তিনি মাছ চাষ করবেন এবং হাঁসের খামার করবেন গ্রামে থেকেই। কি আর করা, তার এই সিদ্ধান্তে তার বাবা তাকে সম্মতি দেয়। শুরুতে ছোট ছোট করে শুরু করে পরে যদি লাভ হয় সে তার ব্যবসাকে আরো অনেক বেশি বড় করবে। তো এমনটাই কাজল চাচার বাবা ভেবেছেন। তো এমনটা ইচ্ছাই ছিল কাজল চাচার, আর কাজল চাচার বাবাও সেই চিন্তা করেছেন। তো এই কাজল চাচা আবার বাড়ির বড় ছেলে, অনেক আদরের সন্তান, তাই দাদা দাদি তার সিদ্ধান্তে মত দিলেন। দাদা ঠিক করলেন দাদাদের বাড়ির পেছনের 5% জায়গা তার ছেলের পুকুর বানানোর জন্য ছেড়ে দেবেন। এমনিতেও সেই জমিতে খুব একটা ভালো ফলন হতো না, কোনো এক রহস্যজনক কারণে চাষ করলেও তেমন কোনো ফসল ফলতো না, অথচ তার আশেপাশের জমিতে অনেক ভালো ফসল ফলতো। তো সেই জমিটা অনেকটা পরিত্যক্ত এবং বিরান ভূমির মতো পড়েছিল। ওই জমিটার এক পাশে ছিল অনেক পুরনো বড় বড় 2টো গাব গাছ। আশেপাশে আরো ছোট বড় বিভিন্ন গাছ ছিল, কিন্তু পুকুর খনন করতে হলে ওই গাব গাছ সহ বাকি সব গাছ কেটে ফেলতে হবে। তো যেমন ভাবনা তেমন কাজ। ভাবনা মতো গ্রামের একজন লোক যে কিনা গাছ কাটার কাজ করে এবং গাছ কেনা বেচা করে, তাকে এনে গাছগুলো দেখানো হলো। লোকটার নাম ছিল জয়নাল মিয়া। জয়নাল মিয়া গাছগুলো দেখে বলল আগামীকাল সকালের নাস্তার পরেই উনি ওনার 4 জন সহকারীকে নিয়ে গাছ কাটায় লেগে পড়বেন।
সেদিন রাতে এই আকলিমা জান্নাত মৌ আপুর দাদি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি এমন যে দাদি বারান্দায় বসে কাঁথা সেলাই করছেন। এমন সময় কোথা থেকে এক অচেনা ভিখারি মহিলা এসে তার কাছে ভিক্ষা চাইল। তাকে ভিক্ষা দেওয়ার পরে মহিলাটি হুট করে বলে বসলো, আচ্ছা, আপনাদের বাড়ির পেছনের ওই জমিটাতে কি মাছ চাষ করবেন? দাদি অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি জানলেন কি করে এই কথা? মহিলাটি দাদির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার বলল, পুকুর তো কাটবেনই, তাতে কোনো সমস্যা নাই। পুকুর কাটার জন্য গাছও কাটতে হবে, তাতেও কোনো সমস্যা নাই। অন্য যে গাছই কাটেন না কেন, ওই গাব গাছ দুটো কাটতে পারবেন না। যদি কাটেন, যে কাটবে তারও জীবন নাশ হবে এবং সেই সাথে যারা কাটাবে মানে আপনাদেরও জীবন নাশ হবে। এরপর দাদির স্বপ্ন ভেঙে যায়। পরদিন দাদি সে স্বপ্নটিকে নিছক স্বপ্ন ভেবে সেভাবে পাত্তাই দেননি, কিন্তু মনের ভিতর একটা খচখচানি ভাব তো ছিলই। সকালে যখন জয়নাল মিয়া তার সহকর্মীদের সাথে নিয়ে গাছ কাটার সরঞ্জামাদি নিয়ে এসে দাদার উঠোনে এসে দাঁড়ালো এবং কাজল চাচা এবং দাদাকে ডাক দিল, দাদির তখন রাতে দেখা ওই স্বপ্নের কথা মনে পড়ে যায়। দাদি দাদাকে আড়ালে ডেকে রাতে দেখা ওই স্বপ্নের কথা তাকে বলেন। দাদা তো হেসেই উড়িয়ে দেন সেই কথা। উনি দাদিকে বলেন, ধুর, এটি তো একটা স্বপ্নই, এটাকে নিয়ে এত মাথা ঘামালে চলবে? ছেলে ব্যবসা বাণিজ্য করবে না তাই বলে এই দুটা গাছের জন্য পুকুর কাটবো না? ছেলে লেখাপড়াও করলো না, আবার তুমি এসব উদ্ভট স্বপ্নের কথা বলতেছো? তো এ সমস্ত কথা বলে দাদা জয়নাল মিয়া অন্য লোকদের সাথে নিয়ে জমিতে চলে যান। বেলা 11টা পর্যন্ত অন্যান্য ছোট গাছগুলো কাটার পর বাড়ি থেকে নিয়ে আসা হালকা কিছু নাস্তা করা হয়। নাস্তা খাবার পর মস্তু মিয়া এবং স্বপন মিয়া নামের দুজন লোক উঠে পড়ে গাব গাছগুলোর একটাতে, যেহেতু দুটো গাব গাছ ছিল ওখানে। তো প্রথমে হালকা পাতলা চিকন কিছু ডাল কাটার পর এবার শুরু হয় মোটা ডালগুলো কাটার পালা। উপরে একটি গাছের ডালে বসে নিচের একটি ডাল কেটে মোটা রশি দিয়ে বেঁধে নিচে নামানো হবে, এই হিসেবে মস্তু মিয়া নামের লোকটি উঠে পড়েন উপরের একটি ডালে। সুবিধা মতন জায়গায় বসে সবে মাত্র মোটা একটি ডালে 2 থেকে 3 কূপ বসিয়েছেন দা দিয়ে। সেই সময় সবাইকে অবাক করে দিয়ে জোর একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান মস্তু মিয়া। জয়নাল মিয়া এবং দাদা মুসা মিয়া তখন অন্য একটি গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আলাপ করছিলেন। হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় সবাই আটকে ওঠেন। মস্তু মিয়া যেখানে পড়ে অজানা কারণে ছটফট করছেন সেখানে ছুটে গেলেন তারা। কেউ কিছুই বুঝতে পারছেন না ঘটনাটি আসলে কি ঘটলো। মস্তু মিয়া কিছু বলতে পারছে না, সামনে পড়ে আছে এবং সে মৃগী রোগীর মতো ছটফট করছে, এটা সবাই দেখছে। গাছের একটা ডালে স্বপন মিয়া নামে যে লোকটি বসে আছে সে সাপ সাপ বলে চিৎকার করতে করতে দ্রুত গাছ থেকে নিচে নেমে আসলেন। ভয়ে ভয়ে বলতে পারলেন মস্তু মিয়াকে সাপে কামড়াইছে, এটা সে বলছে। ইয়া মোটা কুচকুচে কালো বিশাল একটা বড় সাপ নাকি মস্তু মিয়াকে কামড়াইছে, এটাই বলছেন স্বপন মিয়া। উনি এ সাপটি গাছের অন্য একটি ডালে নাকি দেখেছেন। সবার আর বুঝতে বাকি রইল না মস্তু মিয়াকে আসলেই সাপে কেটেছে। সবাই মিলে মস্তু মিয়াকে ধরাধরি করে দাদা মুসা মিয়ার বাড়ির উঠোনের কোণা একটি চাটাইয়ের উপর শুইয়ে দিল। আশেপাশে অনেক মানুষজন এসে ভিড় করেছে। সবার চোখের সামনে কিছু করার সুযোগ না দিয়েই ছটফট করতে করতে মস্তু মিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মস্তু মিয়ার পরিবার সহ এলাকার সব পরিবারেই শোকের ছায়া নেমে আসে, কারণ মস্তু মিয়া এলাকারই লোক ছিলেন, সবার পরিচিত ছিলেন, খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন সকলের কাছে। কি হতে কি হয়ে গেল, এমনটা কি হওয়ার কথা ছিল? না, এমনটা তো হওয়ার কথা ছিল না, কেউ ভাবেইনি, কিন্তু আসলে এমনটাই হওয়ার কথা ছিল। এই ঘটনার পর 3 দিন গাছ কাটা বন্ধ ছিল। 4 দিনের দিন আবার গাছ কাটতে আসার কথা ছিল জয়নাল মিয়ার, কিন্তু সেদিন বেলা 11টার দিকে এসে দাদাকে বলে যায় যে তিনি আর গাছ কাটতে পারবেন না, এমনকি তার দলের কেউই এই দুটো গাছ কাটবেন না, কারণ
গত রাতে নাকি জয়নাল মিয়া স্বপ্নে দেখেছেন ওনার ঘরের চালের নিচে যে চাটাই দেওয়া আছে সেই চাটাইয়ের ফাঁকা দিয়ে একটা কুচকুচে মোটা সাপ, কালো সাপ সেটি ছিল। জয়নাল মিয়ার কাছে এসে বলছে, খবরদার জয়নাল মিয়া, ওই গাছে আর একটা টোকাও দিবি না, তাহলে মস্তু মিয়ার সাথে যা হয়েছে তোদের সাথেও ঠিক তেমনই ঘটবে। তাই জয়নাল মিয়া বা তার দলের কেউই এই গাছ কাটতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের এই সিদ্ধান্তের কথা দাদাকে তারা সাফ সাফ জানিয়ে দেন। দাদা অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাদের এক কথা, তারা গাছ কাটবেন না। তারপর তারা সেখান থেকে চলে যান। এবার দাদা দাদি একটু চিন্তায় পড়ে যান যে এই গাছ দুটো তো কত বছর ধরে ওখানে দাঁড়িয়ে আছে, কত রাত বিরাত এই গাছের নিচ দিয়ে আসা যাওয়া করলাম, কই কোনোদিন তো আমাদের চোখে কিছু পড়ে নাই যে এই গাছে ভয়ানক কিছু আছে, বা গ্রামের কেউ তো এটা দেখে কোনো ভয় পায় নাই, বা ভয়ের পাওয়ার মতো মানে ন্যূনতম কোনো কারণ এখন পর্যন্ত ঘটেনি, অথচ গাছ দুটোর বয়স কিন্তু অনেক। তাহলে এখন কেন এসব ঘটছে? এই স্বপ্নের কথা কি আদৌ সত্যি নাকি নিছক একটি মনের ভয়? দাদা বিষয়টিকে শুরুর দিকে গুরুত্ব না দিলেও এখন বিষয়টিকে হালকার উপরে নিলেন। ঠিক করলেন যে এই লোককে দিয়ে গাছ কাটানো গেলে যদি না কাটানো যায় সমস্যা নাই, তো আশেপাশের অন্য গ্রামের আরো গাছ কাটার লোকের তোর অভাব নাই, তাদের কাউকে দিয়ে এই গাছ দুটো তিনি কাটিয়ে নেবেন। যেহেতু আশেপাশের সব গাছই কাটা হয়ে গেছে, এখন এই দুটো গাছই বাকি রয়েছে, আর এ দুটো না কাটলে কিন্তু পুকুর খনন করা যাচ্ছে না। তাদের পজিশনটা এমন জায়গায় যে এটা কাটতেই হবে, আর এ দুটো রেখেও পুকুর কাটলে সেটা পুকুরের কোনো শেপই হবে না। তো এখন সমস্যা যেটা হলো যে কথা কি আর গ্রামে গোপন থাকে? যে লোকে দুটো গাছ দেখতে আসে কাটার জন্য এবং যারা বলে যে আগামীকাল থেকে অথবা বিকাল থেকে এসে বা একটু পরে এসে গাছ কাটবে, ওই লোক আর গাছ কাটতে আসে না। ওই লোকজনকে গ্রামের লোকজন পথে পেলে জানিয়ে দেয় যে ওই গাছ কাটতে গিয়ে কিন্তু মানুষ মারা গেছে, খবরদার ওই গাছ কাটতে যাইও না। আর গ্রামে তো রটেই গেছে ওই গাছ দুটোই কিন্তু ভয়ানক দোষ আছে, যেই কাটতে যাবে তারই ক্ষতি হবে। এই সতর্কবাণী শোনার পর কেউই আর ওই গাছ কাটতে আসে না। রাত্রে ভয়ানক স্বপ্ন দেখার আগে গ্রামের লোকজনই তাদেরকে ভয় ঢুকিয়ে দেয়। এখন ভালোই ঝামেলায় পড়া গেল, কি করা যায়? গাছ দুটো না কাটলে তোর পুকুর কাটা যাচ্ছে না। এখন কাজল চাচা সিদ্ধান্ত নেন যে ধুর, বাইরের কাউ খেয়াল লাগবে না, আমার লাগবে না কারো হেল্প, চাচা এবং তার 3 জন বন্ধু মিলে গাছটি কেটে ফেলবেন, এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কথাটা তার মা বাবার কাছে অর্থাৎ দাদাদের কাছে গোপন রেখেছিলেন, কারণ ওনারা জানলে বাধা দেবেন। এখন গাছ না কাটলে তো আর পুকুর কাটা যাচ্ছে না, আর তার ব্যবসা বাণিজ্য থেমে আছে। এখন চাচার সামনে গাছ কাটার সুবর্ণ সুযোগ আসার অপেক্ষায় তিনি প্রহর গুনছেন এবং গাছ কাটার একটি সুবর্ণ সুযোগ চলেও আসে একদিন। সেদিন অন্য একটি গ্রামে চাচার খালার বাড়িতে খালার শাশুড়ির একটা দোয়া অনুষ্ঠানের দাওয়াত ছিল সবার, দাদা দাদি এবং আরো কয়েকজন মিলে ওই গ্রামের দাওয়াত খেতে গেল। তো চাচা ভিন্ন একটি কারণ দেখিয়ে ঘরে থেকে গেলেন, ওনার মা বাবাকে বলেন নাই। সত্য কথা, বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়া মাত্রই কাজল চাচা তার 3 বন্ধু মামুন, হুমায়ুন এবং জাকির এদেরকে খবর পাঠিয়ে গাছ কাটার জন্য প্রয়োজনীয় জিনিসপাতি আনিয়ে বাস শুরু করে দেন কাজ। চাচার খালার বাড়ি এবার গ্রাম থেকে বেশ দূরে, তাই ওনার মা বাবা ওই দিন অবশ্যই ওই বাড়িতে থেকে তারপর আসবেন, দাওয়াত খেয়েই চলে আসতে পারবেন না। তো এই সুযোগে চাচা নির্বিঘ্নে গাছ কেটে ফেলতে পারবেন। কাজল চাচা এবং তার এক বন্ধু জাকির উঠে গেলেন গাছের ডালে। কিছুক্ষণ কোপাকুপির পর মামুন নামের যে বন্ধুটি ছিল সে গাছের নিচে দাঁড়িয়ে গাছের ছোট ডালগুলো একপাশে জড়ো করছিল। সে হঠাৎ করে উদ্ভ্রান্তের মতো হাত পা ছুড়ে সাপ সাপ বলে চিৎকার করতে লাগলো। কাজল চাচা এবং মামুন চিৎকার শুনে জলদি গাছ থেকে নেমে আসলেন। সাপের কথা শুনেই সবাই হাতের ডাল নিয়ে আশেপাশে সাপ খোঁজায় লেগে পড়লেন। কাজল চাচার চোখে হঠাৎ সাপের একটি লেজ দৃশ্যমান হলো
উনি দেখতে পেলেন সরসর করে একটি সাপ পড়ে থাকা পাতার একটি ঝোপের ভিতর ঢুকে যাচ্ছে। বিদ্যুৎ গতিতে উনি তার হাতে থাকা মোটা ডালটি দিয়ে কয়েকবার ঝোপের উপর বাড়ি মারলেন। তারপর ডালের খোঁচায় পাতাগুলো সরিয়ে দেখলেন একটি ছোট্ট সাপ প্রায় 1 হাত লম্বা হবে লাঠির বাড়িতে আহত হয়ে পড়ে আছে। ওই ঝোপের উপর বাড়ি মেরেছে, ওর চাপটা নিচে লেগেছে, এটাতে আহত হয়ে গেছে। তখনও মারা যায়নি সাপটি। প্রচন্ড রাগে আরো কয়েকটি বাড়ি মেরে সাপটির মৃত্যু নিশ্চিত করার পর ডালটির আগায় সাপটিকে তুলে নিয়ে সাপটিকে ছুঁড়ে পাশের ঝোপের দিকে ফেলে দিলেন। আশেপাশে আরো সাপ আছে কিনা খোঁজাখুঁজি করার পর আর কোনো সাপ নেই এটা নিশ্চিত হয়ে আবার গাছে যখন উঠতে যাবার জন্য 1 পা বাড়ালেন, হঠাৎ করে তার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়। এমন ব্যথা মনে হচ্ছে তার বুকের উপর দাঁড়িয়ে কেউ লাফাচ্ছে। মনে হচ্ছে তার বুকের সমস্ত হাড়গোড় ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চাচার অবস্থা দেখে সবাই ধরাধরি করে চাচাকে বাড়িতে নিয়ে গেল। এদিকে দাদা দাদিরা ছুটে এলেন খবর পেয়ে, কারণ তাদেরকে খবর পাঠানো হয়েছিল জরুরি ভিত্তিতে। দ্রুত গতির একটা যানবাহনে গিয়ে, ওই সময় তো গ্রামের রাস্তাঘাট ভালো ছিল না, মোটরসাইকেলে তাদেরকে খবর পাঠানো হয় এবং তাদেরকে যাতে আনানো যায় দ্রুত তার সাথে সেই ব্যবস্থাও করা হয়েছিল। এদিকে এই যে আকলিমা জান্নাত মৌ আপু, ওনার বাবার বয়স ছিল তখন 10 কি 11 বছর। তো উনিও দাদাদের সাথে বাড়িতে গিয়ে দেখেন যে কাজল চাচাকে বারান্দায় একটা চৌকির উপর শুইয়ে রাখা হয়েছে আর তিনি বুকের ব্যথায় খুব ছটফট করছেন। বাড়ির পাশের একজন বয়স্ক লোক, যিনি কিনা কিছুটা ঝাড়ফুঁক বা কবিরাজি জানেন বলে কথিত ছিল, টুকটাক চিকিৎসাও করতেন মানুষের, তাকে খবর পাঠিয়ে নিয়ে আসা হলো। উনি 1 গ্লাস পানিতে কিছু একটা করে ফু দিয়ে ওই পানিটা চাচাকে খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পর চাচার বুকের ব্যথা আপনা কমে গেল। সে রাতে বাড়িতে কাজল চাচার বাবা মা কেউ ছিলেন না বলে কাজল চাচা এই যে আকলিমা জান্নাত মৌ আপুর দাদা দাদির বাড়িতে ওনার বড় চাচা এবং ওনার বাবার ঘরে তাদের সাথে ছিলেন। তাদেরকে যদিও খবর পাঠানো হয়েছিল, মানে ওনার মা বাবাকে, তখনও তারা আসলে এসে পৌঁছাতে পারেন নাই, কারণ অনেক দূর। তো কাজল চাচা, আকলিমা জান্নাত মৌপুর বড় চাচা ছিলেন চকিতে, আর আকলিমা জান্নাত মৌপুর বাবা ছিলেন একটি মাদুর পেতে নিচে বিছানা করে শুয়েছিলেন আর কি। রাত তখন আনুমানিক 2টা হবে। হঠাৎ সবার ঘুম ভাঙে কাজল চাচার চিৎকারে। কাজল চাচা জোরে জোরে সাপ সাপ বলে চিৎকার করতে থাকেন এবং এলোমেলো হাত পা ছুঁড়ে অদৃশ্য কিছু একটা গা থেকে বা মাথা থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলতে থাকেন। এদিকে এই মৌয়াপুর বড় চাচা এবং ওনার বাবা ভয় পেয়ে দরজা খুলে দেন। দাদা দাদি ছুটে আসেন ওনাদের ঘরে। এখানে এসে কাজল চাচার এই অদ্ভুত আচরণে তারাও ভয় পেয়ে যান। কাজল চাচাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। তিনি চিৎকার করে কাঁদতে থাকেন এবং বলতে থাকেন অজস্র সাপ নাকি কিলবিল করে তার গায়ে, মাথায়, শরীরে উঠছে এবং তাকে কামড়ানোর চেষ্টা করছে। উনি অনুনয় ভরা সুরে বলতে থাকেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অথচ ওনার পাশে দাঁড়িয়ে থাকা এই মৌয়াপুর দাদা দাদি, বড় চাচা এবং ওনার আব্বা কেউ কিন্তু সাপ দেখতে পারছিলেন না। সারাটি রাত এইভাবে কাটে। ফজর আজানের পর তিনি কিছুটা শান্ত হন এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। কাজল চাচা ঘুম থেকে ওঠার পরে প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক ছিলেন এবং তার আচরণও স্বাভাবিক ছিল। তারপর কাজল চাচার জন্য মৌয়াপুর দাদি সকালের নাস্তা নিয়ে আসেন। তিনি কয়েক লোকমা ভাত খেয়ে যখন পানির গ্লাসটা হাতে নিলেন এবং পানি পান করার জন্য যখন হাতেটা নিয়েছেন আর কি, তখনই পানির গ্লাসটা ঠাস করে মাটিতে ছুঁয়ে দিয়ে আবার রাতের মতো চিৎকার করে বলতে লাগলেন সাপ সাপ আমাকে বাঁচাও। গ্লাসের পানিতে নাকি উনি সাপের বাচ্চা দেখেছেন। সেদিন দুপুরে কাজল চাচার বাবা মা বাড়িতে ফিরে এসে ছেলের এই অবস্থা দেখে বিধ্বস্ত হয়ে পড়েন। গতকাল বাড়িতে রেখে গেলেন সুস্থ সবল ছেলেকে, 1 রাতের মধ্যে কি একটা ভয়ানক অবস্থা হয়েছে। কাজল চাচা সারাক্ষণ আতঙ্কে থাকতেন। যতক্ষণ তিনি ঘুমিয়ে থাকতেন কিছুটা সময় ঠিক থাকতেন, ঘুম থেকে জাগতেই সাপ সাপ বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলতেন। উনি নাকি গাছের ডালে সাপ দেখতে পান,
কাপড় শুকানোর দড়িতে নাকি সাপ দেখতে পান, বিছানার উপর দেখতে পান অজস্র সাপ কিলবিল কিলবিল করছে। আর অদ্ভুত বিষয়, প্রতিটি সাপেরই নাকি দুটি করে মাথা। সবগুলো নাকি ওনার দিকে তাকিয়ে রাগে ফোঁস করে ফনা তুলে তার দিকে তেড়ে আসে। তিনি যে কোনো খাবারের মধ্যেই সাপ দেখতে লাগলেন। সবাই ওনাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাকে নিয়ে কি করবেন কেউ কিছুই বুঝতে পারছেন না। প্রথম দিন যে মুরব্বীর কাছে কাজল চাচা পানি পড়া খেয়েছিলেন এবং বুকের ব্যথা সেরে গিয়েছিল, উনি এসে কাজল চাচাকে দেখলেন এবং কিছু ঝাড়ফুঁক করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সারাদিন চিৎকার, চেঁচামেচি, আতঙ্ক এবং অনাহারে কাজল চাচার শরীর একেবারে ভেঙে যেতে লাগলো। উনি তখন প্রায় পাগলই বলা চলে। এক রাতে কাজল চাচার বাবা মুসা মিয়া স্বপ্নে দেখলেন কেউ একজন বলছে, তোরা যতই চেষ্টা করিস, যতই ঝাড়ফুঁক করিস, কবিরাজ দেখাস, হুজুর দেখাস, তাতে কোনো লাভ হবে না। আমরা লাভ হতে দেব না। তোর ছেলে নিষেধ সত্ত্বেও গিয়েছিল আমাদের বাসস্থান ধ্বংস করতে। শুধু অতটুকু করেই ও ক্ষান্ত হয়নি। অতটুকু করেও যদি ক্ষান্ত হতো, আমরা ভাবতাম যে ক্ষমা করে দেয়া যায় কিনা, কারণ ও একটা ব্যবসা বাণিজ্য করবে, এই গাছের কারণে অসুবিধা হচ্ছে, আমরা বিবেচনা করতাম হয়তো। কিন্তু নিষ্ঠুরভাবে পিটিয়ে আমার আদরের ছোট মেয়েটিকে মেরে ফেলেছে ও। তার শাস্তি কেউ পাবে না? অবশ্যই সে পাবে। ওকে মরতে হবে। আর ওকে তোরা বাঁচাতে পারবি না কোনোভাবেই। এই স্বপ্নটা নিয়ে দাদা হুজুরের সাথে বসার পর হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন এবং হুজুর বেশ অনেকক্ষণ চুপচাপ থাকার পর তারপর বলেন যে আপনার ছেলের উপর কোনো ভয়ানক জিনের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনার ছেলেকে বাঁচাতে হলে জলদি বড় কোনো আলেম বা কবিরাজের শরণাপন্ন হন। হুজুরের বলা এই কথাটি কাজল চাচার বাবা এই মৌয়াপুর দাদাকে বলেছিলেন। কাজল চাচার বাবা ওনার সম্পর্কে দাদা হতেন। তো মৌয়াপুর দাদাকে বলার পর মৌয়াপুর দাদা কাজল চাচার বাবাকে বলেন, জিন হুজুর নামে বড় এক আলেমের কথা তিনি শুনেছেন। ওই আলেম নাকি অনেক কঠিন বিষয়ে অনেককেই আল্লাহর রহমতে সুস্থ করেছেন। পরের দিন তারা ঠিক করেন ওই আলেমের কাছে গিয়ে কাজল চাচাকে নিয়ে কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু সে সুযোগ তারা আর পাননি। তার আগেই ঘটে যায় মর্মান্তিক একটি ঘটনা। ওই রাতে মৌয়াপুর দাদা এবং কাজল চাচার বাবা ওনাদের রুমেই ছিলেন আর কি। তো সাথে কাজল চাচাকে মাঝখানে রেখে দুই ভাই শুতেন দুই পাশে। ওই রাতে দুই ভাই শুয়েছিলেন কাজল চাচার পাশে। রাতে কাজল চাচার বাবা একটি দুঃস্বপ্ন দেখেন। ওনাদের বিছানার পায়ের কাছে যে জানালাটি আছে, সে জানালাটি একটু হালকা বাতাসে খুলে গেল, আর জানালার শিকের ফাঁকা দিয়ে কুচকুচে কালো মোটা দুই মাথার অ্যানাকোন্ডা সাইজের একটি বড় আকারের সাপ ধীরে ধীরে এসে কাজল চাচার পুরো শরীরকে পেঁচিয়ে ধরে। তার হাতে পায়ে বুকে পরপর কয়েকটা ছোবল মারে। কাজল চাচা চিৎকার করে উঠলেন। কাজল চাচার বাবার এবং মৌয়াপুর দাদার একসাথে ঘুম ভেঙে যায় কাজল চাচার বিকট আর্তনাদে। স্বপ্নে চিৎকারের শব্দ এবং বাস্তবে চিৎকারের শব্দ একই সাথে শুনতে পান কাজল চাচার বাবা। ওনাদের বিছানার সাইডে টিমটিম করে জ্বলছিল একটি হারিকেন। শব্দে যখন দুই ভাইয়ের ঘুম ভেঙে যায়, তখন মনে হলো বিছানার পাশে থাকা হারিকেনটি কিছু একটা বাড়ি খেয়ে মেঝেতে ঠাস করে পড়ে ভেঙে গেল। তখনও আলোটা নিভেনি হারিকেনের। মহাপুর দাদার কাছে মনে হলো হারিকেনটা ভেঙে যাওয়ার পরেও যে অল্প আলো ছিল তখনও নিভে যায়নি আলোটি। সেই আলোতে দেখা গেল জানালা দিয়ে একটি সাপের লেজ মনে হলো বেরিয়ে গেল। সাপটা বেরিয়ে যায়, লেজটি পরবর্তীতে পেছন থেকে দেখেছিলেন। পুরোটা ঘর যখন অন্ধকারে ছেয়ে গেল, ওই আলোটাও নিভে গেল, সাথে সাথে কাজল চাচার চিৎকার। দিশেহারা হয়ে মৌয়াপুর দাদা বিছানা থেকে নেমে অন্ধকারে মেঝে হাতে হারিকেনটার খোঁজ করতে লাগলেন। হারিকেনের ভাঙা কাচের খোঁচায় মৌয়াপুর দাদার হাত কেটে গেল। দাদা সেদিকে পরোয়া না করে জলদি ঘরের দরজা খুলে কাজল চাচার মা এবং মৌয়াপুর দাদিকে ডাকতে লাগলেন আলো নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরেই কাজল চাচার গোঙানি শোনা গেল। তারপর আস্তে আস্তে সব মনে হচ্ছে থেমে যেতে লাগলো। একেবারে চুপ, স্তব্ধ হয়ে গেল সবকিছু।
কাজল চাচার বাবা ছেলের পাশে বসে অন্ধকারে ছেলের মুখে বুকে হাত দিয়ে ছেলেকে ডাকছেন, বলছেন, কাজল, কি হলো বাপ, তোর কি হয়েছে? কিন্তু কাজল চাচা চুপ। যতক্ষণে দাদিরা অন্য একটি হারিকেন নিয়ে ঘরে ঢুকেছেন ততক্ষণে সব শেষ। কাজল চাচা চলে গেছেন না ফেরার দেশে। কাজল চাচার মৃত্যুতে দাদা দাদি খুব ভেঙে পড়েন। পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। বংশের বড় ছেলের এমন অপ্রত্যাশিত করুণ মৃত্যু কেউই মেনে নিতে পারে না। আশাও করতে পারেননি এমন ঘটনা ঘটবে। মোহাম্মদপুর দাদাবাড়ির আজ অনেক কিছুই পাল্টে গেছে। পুরনো বাড়ি ভেঙে করা হয়েছে 3 তলা আলিশান বাড়ি, কিন্তু বাড়ির পেছনের জমিতে দাঁড়িয়ে থাকা ওই অভিশপ্ত গাব গাছ দুটি আজও দাঁড়িয়ে আছে। ওই ঘটনার পর আর কেউই গাছ কাটতে চায়নি। আজ পর্যন্ত কেউ ওই গাছের কাছেও যায়নি। ছোটবেলায় দাদাবাড়িতে বেড়াতে গেলে সব জায়গায় খেলার অনুমতি দিলেও ওই জায়গায় খেলার অনুমতি কখনোই পেতেন না বলে আকলিমা জান্নাত মোহাম্মদ আমাদেরকে জানিয়েছেন। ওই গাব গাছের গাব ওনারা নাকি কখনো খায়নি। পুরো গ্রামেরই কেউ ওই গাব গাছের গাব খায়নি। ওইখানে কেউ আর যায়ও না গাছের ফল পাড়তে বা কুড়াতে। সবার মনে একটা চাপা ভয় কাজ করে ওই গাছকে ঘিরে। এটি ছিল ঘটনা। প্রিয়